আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ডিজিটাল এজ এপিসোড 4। আমি সৈয়দ আসনুল কারীম অন্তর, আপনাদের হোস্ট আছি আপনাদের সাথেই। গাড়ি শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি তথ্য, প্রযুক্তি এবং ডিজিটালের সমন্বয়। একসময় মানুষ গাড়ি কেনার ডিসিশন নিত পরিচিত মানুষদের কাছ থেকে পরামর্শ নিয়ে, আর আজকে ফেসবুক গ্রুপ, গুগল সার্চ, ইউটিউব ভিডিও, এমনকি এআই এর হেল্প নিয়ে মানুষ গাড়ি কেনার সিদ্ধান্ত নিচ্ছে। আজকে আমাদের সাথে আছেন অটোমোবাইল ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ, যিনি অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আছেন বিগত এক যুগ ধরে, টয়ো অটোর প্রতিষ্ঠাতা মাহবুব ভাই। এবং আমরা আজকে মাহবুব ভাইয়ের কাছ থেকেই জানবো কিভাবে ডিজিটাল ট্রান্সফরমেশন বদলে দিয়েছে গাড়ির ব্যবসা। মাহবুব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাহবুব ভাই, প্রথমে যদি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যখন শুরু করেছিলেন আপনার ক্যারিয়ারে, তখন অটোমোবাইল ইন্ডাস্ট্রি কেমন ছিল আর আজকের অটোমোবাইল ইন্ডাস্ট্রি কেমন, এগুলোর মধ্যে পার্থক্য কি? সবচেয়ে বড় পার্থক্য যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগে অফলাইন সিস্টেমে গাড়ি বেশি বিক্রি হতো, আর বর্তমানে এই ডিজিটাল সিস্টেম আসার পরে আমরা অনলাইনে কাস্টমাররা বিভিন্নভাবে গাড়ি তথ্য দেখে শুনে পরে আমাদের কাছে আসে, এবং কোনো গাড়ি যদি তাদের কিনতে পছন্দ হয় তারা আমাদেরকে অ্যাডভান্স বলে যে আমাদের এই প্যাকেজের গাড়ি দরকার, এই ধরনের কিলোমিটার, এই ধরনের পয়েন্টের, এই ফিচারের গাড়ি দরকার। এটা ডিজিটালাইজ হওয়ার কারণে আমাদের এই সুবিধাটা হয়েছে, এবং আমরা আরও আগের চেয়ে আরও ভালোভাবে গাড়ি বিক্রি করতে পেরেছি বা পারছি, এবং কাস্টমার এরিয়া বেড়েছে, কাস্টমারের রেঞ্জও বেড়েছে। ডেফিনেটলি কাস্টমাররা ওয়েল ইনফর্মড। আপনার কাছে যাওয়ার আগেই কাস্টমার হয়তো অনেক ইনফরমেশন গ্যাদার করেই আপনার কাছে যাচ্ছে, যেটা হয়তো আগে কাস্টমাররা আপনাদের কাছ থেকে ইনফরমেশনটা কালেক্ট করত। জি জি। টয়ো অটো শুরু করার পেছনে আপনার মূল কারণটা কি ছিল? টয়ো অটো শুরু করার পিছনে একটা গল্প আছে। আমি দীর্ঘদিন কর্মজীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে যখন আমি মোটামুটি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, তখন আমার কাছাকাছি কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, আমার বন্ধুবান্ধব ছিল, আমার কিছু গাড়ির বিজনেসের কিছু শুভাকাঙ্ক্ষীও ছিল। সবাই বললো, মাহবুব ভাই আপনি কেন নিজে থেকে আরম্ভ করছেন না? আপনি তো অনেকদিন এই ডিপার্টমেন্টে কাজ করেছেন, আপনি নিজে যদি আপনি বিজনেস আরম্ভ করেন, গাড়ির বিজনেস, তাহলে আপনি অনেক ভালো করবেন। তাদের থেকে ইন্সপিরেশন পেয়ে আমি মনে মনে প্ল্যান করলাম যে আমি নিজে কেন করবো না, কাস্টমারকে একটা ভালো গাড়ি, ভালো সেবা দেওয়ার জন্য আমি ইচ্ছা করলে আমার নিজের একটা বিজনেস প্রতিষ্ঠান আরম্ভ করতে পারি। সেই প্রত্যয়ে আমার টয়োটার যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ, টয়োটা অনেক দূর চলে এসছে, আশা করি আরো দূর এগোবে। আগে যেটা বলছিলাম যে আগে তো কাস্টমাররা আপনার কাছে এসে বিভিন্ন ধরনের এনকোয়ারি করে ইনফরমেশন কালেক্ট করতো। আজকে কাস্টমার ওয়েল ইনফর্মড, আগে থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করে আপনার কাছে আসছে। সো এখনকার যে সিচুয়েশনটা, কাস্টমার ওয়েল ইনফর্মড হয়ে আপনার কাছে আসছে, এটা কি বেশি চ্যালেঞ্জিং মনে হয় আপনার কাছে নাকি সহজ মনে হয়? এটা আমাদের কাছে আরো সোজা মনে হয়েছে। কাস্টমার যখন তাদের স্পেসিফিক চয়েসটা বলে, তখন আমরা তার পছন্দের মতো গাড়ি দিতে পারি। এটা আমাদের জন্য খুবই সহজ হয়েছে। আগে কাস্টমারকে বেশি বোঝাতে হতো, এখন কম বোঝাতে হয়। কিন্তু আমি যদি একটু অপর দিকে এসে প্রশ্নটা করি, যে আগে যখন আপনারা বোঝাতেন, আপনারা হয়তো নিউট্রাল পার্সপেক্টিভ থেকে বোঝাতেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় তো অনেক পেইড রিভিউও হয়, বিভিন্ন গ্রুপে পেইড রিভিউ হয়, ইউটিউবে বিভিন্ন পেইড রিভিউ হয়। সো কাস্টমাররা যদি জেনে আসে ওই ইনফরমেশনটা, দেখা গেল আপনার ইনফরমেশনের সাথে ইনফরমেশনটা মিলছে না, তো সেখানে কাস্টমারের ট্রাস্টটা কিভাবে অর্জন করেন? কাস্টমাররা যখন বিভিন্ন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে অনলাইনে তারা অবগত হয় গাড়ি সম্পর্কে, তখন বিভিন্ন শোরুমে তারা ফোন করে। তখন আমরা ফোনটা রিসিভ করি, রিসিভ করার পর আমরা তাদেরকে ইনভাইট করি আপনারা সরাসরি আমাদের শোরুমে আসেন। গাড়ি যেহেতু একটা এক্সপেন্সিভ আইটেম, আমি মনে করি প্রত্যেকটা গাড়ি কেনার ক্ষেত্রে ক্লায়েন্টকে শেষ পর্যন্ত শোরুমে এসে একটা গাড়ি ফাইনালি এবং ফিজিক্যালি দেখে তারপর চয়েস করা উচিত। ডিজিটালাইজ হয়ে সিস্টেমের মাধ্যমে মানুষ প্রথমে তথ্যগুলা সে এডুকেটেড হয়, তারপর সে গাড়ি কিনতে আসে। আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়া শোরুমের চেয়ে বেশি পাওয়ারফুল টুল? এটাকে একরকম বলা যাবে যে হ্যাঁ পুরোপুরি, তাও না, আবার একরকম বলা যাবে না যে একেবারেই পাওয়ারফুল না, তাও বলা যাবে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাস্টমাররা গাড়ি সম্পর্কে এডুকেটেড হয়, এক্সপিরিয়েন্স গেদার করে তারপর আসে। কিন্তু আমি আবারও বলছি, গাড়ি যেহেতু একটা এক্সপেন্সিভ আইটেম, ফিজিক্যালি এই গাড়িটাতে বসে কেমন কমফোর্ট হবে, এই গাড়িটা তার পছন্দ হয়েছে কিনা, কালার পছন্দ হয়েছে কিনা, গাড়ির ভিতরে এনভায়রনমেন্টটা কেমন, সব দেখে তারপর তারা শোরুমে আসে। এই জন্য আমি মনে করি বোথ সিস্টেম আর আমাদের জন্য প্রয়োজন, শোরুমও প্রয়োজন, সোশ্যাল মিডিয়া প্রয়োজন। রাইট, ডেফিনেটলি। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি, বিজনেস নিয়ে কথা বলছি, সো এমন কি কোনো টুল আছে যেটা আপনার ডিজিটাইজ হওয়ার পরে আপনার ব্যবসায় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে? এটা কি সোশ্যাল মিডিয়া হতে পারে, এটা হতে পারে পেইড রিভিউ, এটা হতে পারে কোনো ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন। এমন কি কোনো টুল আছে যেটাতে আপনারা যাওয়ার পরে এটা আপনার বিজনেসে সর্বোচ্চ ইম্প্যাক্ট ফেলেছে? কিছু টুলস অনলাইনের মাধ্যমে আমাদের কাজ করে, একটা ব্যবসার একটা টার্নিং আমাদের চেঞ্জ করে ফেলে। সেটা হচ্ছে, আপনি দেখেন বর্তমানে
ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের মাধ্যমে আমাদের সেলটা অনেক বেড়ে গেছে। ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে মানুষ প্রত্যেকটা গাড়ি সম্পর্কে তারা সম্পর্কে জানতে পারে। এট এ গ্ল্যান্স ফেসবুকে একটা জিনিস দেখে তারপর যখন তারা মনে করে যে এই গাড়িটা আমি নিব, তখন তারা আমাদের কাছে আসে, আমরা গাড়িটা সম্পর্কে ফিজিক্যালি আরো ভালো করে বুঝাই, তারপর গাড়িটাতে ফাইনালি তারা দেখে তারপর সিদ্ধান্ত নেয় কোন গাড়িটা কিনবে, কোনটা কিনবে না। আমার কাছে মনে হয় যেখানে ভালো আছে সেখানে খারাপও হয়তো একটু হলেও আছে। আমি আপনাকে অনেক দিন থেকে চিনি, অনেক বছর থেকে চিনি, বিধায় আমি জানি যে আপনারা হয়তো যেটা সত্য সেটাই বলেন, কিন্তু এরকম বিভিন্ন ধরনের প্রতারক চক্র আছে যারা হয়তো অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে একরকম, ফিজিক্যালি যাওয়ার পরে গাড়ির কন্ডিশন আরেক রকম থাকে। সেটা তো আপনাদের উপরও একটা ট্রাস্টের ইম্প্যাক্ট ফেলে কাস্টমারদের। আপনারা সেটার সাথে কিভাবে ডিল করেন? ডিজিটাল অনলাইনের মাধ্যমে অনেকে খুব মূর্খরোচক অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে, ওরা এমনভাবে বলে যে গাড়িটা খুবই সস্তা, খুবই কম দাম। কিছু ক্লায়েন্ট হয়তো খুব ইন্টারেস্টেড হয়ে গাড়ির কাছে যায় বা ওই শোরুম বা ওই অফিসে যায়, যে তখন তারা যদি দেখে যে গাড়িটা তার কথা কাজের সঙ্গে মিল নাই, তখন তারা গাড়িটা কিনতে চায় না বা কিনে না। কিন্তু এর থেকে সবচেয়ে বড় পরিত্রাণের উপায় হলো গাড়িটার সম্পর্কে তথ্য দিয়ে, চেসিস নাম্বার দিয়ে গাড়ির সমস্ত তথ্য ইনফরমেশন কালেক্ট করা যায়। সে অনলাইনে সে পে করে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে বা লোকালি সে বিকাশের মধ্যে পে করে গাড়ির সমস্ত তথ্য এখন বিভিন্ন অনলাইনের মাধ্যমে সে চেক করতে পারে। কিন্তু আমি আমার জানা মতে এমন অনেক চক্র আছে যারা হয়তো চেসিস নাম্বারও শেয়ার করতে চাচ্ছে না। সো আপনার অ্যাডভাইস কি হবে এই আপনার কাস্টমারদের প্রতি যারা এই ধরনের চক্রের সাথে ডিল করছে, যে চেসিস নাম্বার না দিলে কি তাদের কাছ থেকে গাড়ি কেনাটা উচিত হবে? অবশ্যই না। যারা চেসিস নাম্বার এবং অকশন রিপোর্ট, ইন্সপেকশন রিপোর্ট শেয়ার করে না, তারা কিছু না কিছু ইনফরমেশন লুকাতে চায় এবং লুকায়। ওদের কাছে যাওয়া উচিত না। আমি সব তথ্য চেক করে তারপর গাড়ি নিব। আমি টাকা দিয়ে গাড়ি কিনবো, আমি চেক করে নিব। আমি কেন শুধু শুধু ওনার মিষ্টি কথায় ভুলে যাব? আমরা সবাই জানি এই ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে বিগত 2-3 বছরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই। এআই কি অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে ইম্প্যাক্ট করছে? যদি ইম্প্যাক্ট করে থাকে কিভাবে করছে? দেখুন, এআই এর মাধ্যমে, এআই একটা মিডিয়া মাধ্যম, যেটার মাধ্যমে আমরা যেই ইনপুটটা তাকে দিব সেটার ব্যাপারে সেই ইনফরমেশন দিবে। আপনার গাড়ির অকশন শিটে মাঝে মধ্যে দেখা যাবে ইন্টারনাল লাইনিং ড্যামেজ। এই কথাটার মানে হচ্ছে, আপনি যখন এটা সব তথ্যগুলো বের করবেন, গাড়ির ভিতরে আমরা যখন ড্রাইভিং সিটে বসি তখন সাইড দিয়ে একটা রাবারের মতো থাকে বা সিটের মধ্যে যে ফ্যাব্রিকটা থাকে ওখানে একটু ড্যামেজ হয়েছে হালকা। এখন এই ড্যামেজটাকে সে বলতেছে পুরা ড্যামেজ। সে তো এত তথ্য জানে না। এই ড্যামেজ দেখে অনেকে মনে করছে যে গাড়িটাই ড্যামেজ। অ্যাকচুয়ালি নট ট্রু। এই জন্য এআই দিয়ে মানুষ কিছু তথ্য পাচ্ছে, কিন্তু ফুললি, আমি বলবো ফুল গাড়িটা যখন কেউ কিনবে অবশ্যই তাকে এআই পরিপূর্ণ নির্ভর না হয়ে অন্তত গাড়িটা ফিজিক্যালি দেখে এসে তারপর গাড়ি কেনা উচিত। বাট ডেফিনেটলি দেয়ার আর পিপল যারা পুরোপুরি এআই এর উপরে রিলাই করে। এআই যখনই বলে যে দিস ইজ দ্য পারফেক্ট কার, ইউ ক্যান গো ফরওয়ার্ড, তখনই তারপরই হয়তো তারা ডিলারের কাছে গিয়ে, আপনাদের মতো শোরুমের কাছে এসে বিস্তারিত ইনফরমেশন নেয়। সো আপনার এই ধরনের কাস্টমারদের প্রতি কি সাজেশন থাকবে, যে পুরোপুরি এআই এর উপরে কি তারা রিলাই করতে পারে, নাকি ডিলারেরও সাথেও কথা বলা জরুরি? অবশ্যই এআই এর উপর সে কিছু নির্ভর করবে, তারপর ডিলারের কাছে এসে ডিলারের সঙ্গে কথা বলে নেগোসিয়েশন করে কোনটা নিবে না, তারপর সে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া উচিত। সম্পূর্ণ এআই এর উপর নির্ভর করা ঠিক না। সো এআই নির্ভরশীলতা থেকে এই প্রশ্নটা আসে যে এমন কোনো টেকনোলজি আছে যেই টেকনোলজিকে আমরা এখনো আন্ডার এস্টিমেট করছি? দেখুন, আমাদের গাড়ি কেনার ক্ষেত্রে আমি আগেও বলেছি, গাড়িগুলো অন্তত তথ্যগুলো ইন্সপেকশন করে, ইন্সপেকশন রিপোর্টটা চেক করতে হবে। গাড়ির যে তার প্রিভিয়াস হিস্ট্রি এগুলো সব চেক করতে হবে। যেমন আমরা কম্পিউটার, গাড়িতে আসার পরে কম্পিউটার ডায়াগনোসিস সেন্টার অনেকে নিয়ে যায়, সেইখানে নিয়ে সেটার সম্পূর্ণ তথ্য তারা পায়। অনেক সময় দেখা যায় আমাদের এই ডিপার্টমেন্টে অনেক গাড়ির ক্রেতা আছে, ড্রাইভার বলেছে গাড়িটা খারাপ, সে চলে গেল, তখন সে আমাদের এই সিস্টেমগুলোকে আন্ডার এস্টিমেট করছে। ওয়ারেজ আমরা বলছি ট্রু রিপোর্ট চেক করেন, আমরা বলছি আপনি গাড়িটা কম্পিউটার সিস্টেমে নিয়ে ডায়াগনোসিস করেন। এই সিস্টেমগুলোতে তারা অ্যাভয়েড করতেছে। আমি বলি এটাকে তারা আন্ডার এস্টিমেট করতেছে, এটা উচিত না। সো এই ধরনের ভুলগুলোর সাথে যদি আবারও আপনাকে প্রশ্ন করি যে রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলগুলো কি যেগুলো মানুষ প্রতিনিয়ত করে? সবচেয়ে বড় ভুলগুলো হচ্ছে রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে, যেহেতু রিকন্ডিশন গাড়ি আমরা বলছি, এটা 100 কিলোমিটার চলা হলেও এটা একটা রিকন্ডিশন গাড়ি, এটা 1 লক্ষ কিলোমিটার চলা হলেও একটা রিকন্ডিশন গাড়ি। রিকন্ডিশন গাড়ি যদি কেউ কিনতে চায় তার অবশ্যই উচিত গাড়িটা ফিজিক্যালি ইন্সপেকশন করে তারপরে শোরুমকে টাকা দিবে, তারপর সে গাড়িটা নিজের নামে রেজিস্ট্রেশন করবে। এবং সেই সাথে একজন বায়ার যদি 10 মিনিটে তাকে সময় দেয়, আপনাকে যদি বলা হয় একজন বায়ারকে আমরা 10 মিনিট সময় দিচ্ছি, সে কি চেক করলে আশ্বস্ত হতে পারে যে গাড়িটা ভালো আছে? প্রথমত সে চেক করবে গাড়ির অ্যাক্সিডেন্টাল কোনো হিস্ট্রি আছে কিনা, সে ট্রু রিপোর্টের মাধ্যমে দেখতে
পারবে, আপনি বিভিন্নভাবে ট্রু রিপোর্ট দেখতে পারেন। আর গাড়িটাতে বসে সে ইঞ্জিন স্টার্ট দিতে পারে, গাড়ির পিছনে সামনে খুলে সামনে যে বনেট আছে, পিছনে ব্যাগ ডোর আছে, এগুলো খুলে সে চেক করতে পারে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা। এবং সেই সাথে কি আরো কিছু টেস্ট আছে যেগুলা তার বিভিন্ন ধরনের ওয়ার্কশপে গিয়ে তার করিয়ে নিতে হবে 10 মিনিটের মধ্যে, এরকম কি কোনো টেস্ট আছে? অ্যাকচুয়ালি কম্পিউটার ডায়াগনোসিস সেন্টারগুলো বিভিন্ন, আমাদের বাংলাদেশে অনেকগুলো কম্পিউটার ডায়াগনোসিস সেন্টার আছে রিলায়েবল, তারা প্রপার রিপোর্টটাই দিবে। অনেকে বলে থাকে যে ওরা খারাপ রিপোর্ট বা আমাদের সঙ্গে কনভিন্স হয়ে কোনো খারাপ রিপোর্ট বা ভুল রিপোর্ট দেয় কিনা। আমি মনে করি এই ধরনের কোনো কোম্পানি নাই। ওই কোম্পানি তার ইমেজের জন্য সে কাজ করছে, সে আমার কথায় কখনো কনভিন্স হবে না। সে তার এই গাড়ির প্রপার রিপোর্ট দিয়েই সে বলবে যে এই গাড়িটা খারাপ, খারাপ হলে খারাপ বলবেই সে। তো আমি মনে করি অবশ্যই তাকে কম্পিউটার ডায়াগনোসিস চেক করে তারপরে গাড়ি কেনা উচিত। রিসেন্টলি আমাদের যত আমরা ডিজিটাইজ হচ্ছি সেই সাথে কিন্তু ইভি গাড়ি এবং হাইব্রিড গাড়ির পপুলারিটি অনেক বেড়ে চলেছে। কিন্তু ইভি গাড়ি আর হাইব্রিড গাড়ি দেশের বাইরে যতটুকু জনপ্রিয়তা পেয়েছে, দেশের বাইরে যত বিক্রি হচ্ছে, আমাদের দেশে তুলনামূলক কম বিক্রি হচ্ছে। নিশ্চয়ই কিছু মিসকনসেপশন আছে মানুষের মধ্যে। সেই মিসকনসেপশনগুলো আপনার কি মনে হয় যে হোয়াট আর দোজ মিসকনসেপশন যেগুলো মানুষের মধ্যে আছে ইভি গাড়ি আর হাইব্রিড গাড়ি নিয়ে? ইভি গাড়িটা আমরা বলি ইলেকট্রিক ভেহিক্যাল, আর হাইব্রিড গাড়িটা হচ্ছে বোথ সিস্টেম, ফিউলে চলে এবং হাইব্রিড ব্যাটারির মাধ্যমে চলে। তো এখনো পর্যন্ত আমরা যখন 2015 সন থেকে হাইব্রিড গাড়ি বিক্রি করা শুরু করেছি, হাইব্রিডের উপর মানুষ প্রথমে একটু ভয় পেত। তারপর আমরা যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি হাইব্রিড কিভাবে কাজ করে, তারা এডুকেটেড হয়েছে এবং এটার উপর অনেক নির্ভর করছে। তো হাইব্রিড গাড়ি যে একজন ক্লায়েন্ট ইউজ করে সে বেশি কমফোর্ট ফিল করে, সে যদি লং জার্নিতে যায় কোথাও, তখন সেটা যেহেতু কিছু সময় সে ফিউলও চলতে পারে, আবার হাইব্রিড চলবে, তখন তার ফুয়েল সেভিংস হয় অনেক বেশি। আর ইভি সিস্টেমে গাড়িগুলো সম্পূর্ণ ইলেকট্রিক। এগুলো যদি এরকম হয় যে আমি চার্জ দিয়ে এখন চলবো অনেক কিলোমিটার, হঠাৎ এমন কোনো কারণে যদি কোনো ব্যাটারি ডাউন হয়, তখন থেকে সেখান থেকে তার গাড়ি কিন্তু আর সরানোর উপায় নেই আনটিল সেই ব্যাটারি রিচার্জ করা পর্যন্ত। তো আমি মনে করি এখনো পর্যন্ত হাইব্রিড গাড়ি মার্কেটে ডমিনেট করে চলছে। হাইব্রিড গাড়ি হোক, ইভি হোক, পেট্রোলে চালিত গাড়ি হোক, সবগুলো গাড়িরই অনলাইনে রিভিউ থাকে। সো এই শুধুমাত্র অনলাইনে রিভিউ দেখে গাড়ি কেনা কতটুকু সেফ? অনলাইনে রিভিউ দেখে মানুষ গাড়ি সম্পর্কে জানতে পারে, ফিচার ফিটিংগুলা, কোন গাড়িতে কি ফ্যাসিলিটিস অ্যানিমিটিস আছে। তারপরে সে শোরুমে এসে তার যদি পছন্দ হয় তখন সে কিনবে যে কোনটা আমার পছন্দ, কোনটা পছন্দ না। আর ইভি ইলেকট্রিক গাড়ি নিয়ে যেটা বলছিলাম, দেশের বাইরে ইভি গাড়ি ডমিনেট করছে, ওয়েস্টার্ন কান্ট্রিজে ইভি গাড়ি ডমিনেট করছে। আপনার কি মনে হয় আজ থেকে 5-10 বছরের মধ্যে ইভি গাড়ি বাংলাদেশ ডমিনেট করবে নাকি হাইব্রিডই ডমিনেট করবে? এখনো পর্যন্ত নিউ টেকনোলজি হিসেবে হাইব্রিড গাড়ি মার্কেটে খুব জনপ্রিয়তার মধ্যে আছে। ইভি গাড়িটার দেখেন আমাদের বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট না হয়, বিভিন্ন জায়গায় যদি ইলেকট্রিক্যাল গাড়ি চার্জ দেওয়ার মতো অবকাঠামো তৈরি না হয়, তাহলে কিন্তু মানুষ ইভি গাড়ি কিনবে না, তারা এটাতে ডিসকারেজ হবে। তো গাড়ি কেনার পর যদি স্টার্ট করে সে যদি মনে হয় যে আমি কোথাও চার্জ দিতে পারবো না, সে তো ভয়ে
গাড়ি নিয়ে বেরই হবে না, তাহলে ইলেকট্রিক্যাল ভেহিকেল শুধু চলবে কি করে? সেদিক থেকে অল্টারনেট ভাবে যদি আপনি হাইব্রিড গাড়ি বলেন, হাইব্রিড গাড়িতে আপনি যখন ফুয়েল ভরেন সম্পূর্ণ সিস্টেম তো আর সে ফুয়েলে চলবে না, সে কিছু সময় ফুয়েলে চলবে, কিছু সময় সে হাইব্রিডে চলবে। সেদিক থেকে সে নিরাপদে অনেক লং জার্নি পর্যন্ত করতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ইভি ইলেকট্রিক্যাল গাড়ি যদি আমাদের আরো অবকাঠামো চেঞ্জ হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন জায়গায় চার্জিং পয়েন্ট ডেভেলপ হয়, তখন আস্তে আস্তে এটা চলবে। যেমন আমার বিল্ডিং এ ফ্ল্যাটে আমার ইলেকট্রিক্যাল ভেহিকেল একজন কিনেনি কেন, তার সেখান থেকে ইলেকট্রিক্যাল লাইন চার্জের সিস্টেমটা সে এখানে অনুমতি পাচ্ছে না, এখানে সে ইলেকট্রিক্যাল ভেহিকেল কিনছে না। ডেফিনেটলি আমি এই এক্স্যাক্টলি ইনফ্রাস্ট্রাকচারের কথাটাতেই আসলাম, যে হাইব্রিড গাড়ি হোক, পেট্রোলের গাড়ি হোক, এটার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বহু বছর আগে থেকেই রেডি, পেট্রোল অকটেন অ্যাভেলেবল এভরিওয়্যার। বাট এই ইভির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে আমাদের দেশে কিন্তু একটু সময় লেগে যাবে বলে মনে হচ্ছে। জি, অবশ্যই সময় লাগবে। ডেফিনেটলি। তো এই সাথে এই যে একটা চেঞ্জ সামনে আমরা আশা করছি যে ইভি হয়তো আসবে 10 বছর 15 বছর, যেই একটা সার্টেন পিরিয়ডের পরে আসবে, নেক্সট 10 ইয়ার্সে বাংলাদেশ অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় পরিবর্তন কি আসবে? 10 বছর পরে যদি ইলেকট্রিক্যাল ভেহিকেল আরো বেড়ে যায়, চার্জিং পয়েন্টগুলো এস্টাবলিশড হয়, বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ হয়, মানুষ ইভিতে আস্তে আস্তে ডেভেলপ হবে, তখন যেটা চেঞ্জ হবে, আমাদের দেখেন এই ইলেকট্রিক্যাল ভেহিকেলগুলোতে কাজ করার জন্য এখনো ভালো টেকনিশিয়ান নাই। কিছু মানুষ এটাতে টেকনিক্যালি সাউন্ড হয়ে তারা এই বিজনেস আরম্ভ করতে পারে, ইভির বিভিন্ন আইটেমস পার্টস ইম্পোর্ট করার ব্যাপারে তারা এটাতে ইন্টারেস্টেড হয়ে এই বিজনেস আরম্ভ করতে পারে, ইভির বিভিন্ন ওয়ার্কশপ তৈরি হতে পারে। তাহলে বাংলাদেশে এটা চেঞ্জেস আসবে, ইভির প্রতি মানুষের ডেভেলপ হবে। ইভেন চার্জিং স্টেশনগুলা যখন দিবে সেগুলোও কোনো কোম্পানি ওন করতে পারে, সেখান থেকেও রেভিনিউ জেনারেট হতে পারে। বিগত 5 বছরে আমি বলবো বাংলাদেশের উদ্যোক্তা কমিউনিটি অথবা আমরা স্টার্টআপ বিজনেস কমিউনিটি যদি বলি, এটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। আজকাল অনেক শিক্ষার্থী ইউনিভার্সিটি শেষ করে ইভেন ইউনিভার্সিটি থাকাকালীনও অনেক ব্যবসা শুরু করছে। সো ডেফিনেটলি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটা একটা ইম্প্যাক্ট আছে। অনেক তরুণ উদ্যোক্তা আজকে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যোগ দিতে চাচ্ছে, নিজের একটা শোরুম দিতে চাচ্ছে, অথবা পরিচিত মানুষদের মধ্যে যারাই গাড়ি নিচ্ছে তাদেরকে দেশের বাইরে থেকে গাড়ি প্রি অর্ডার করে এনে দিচ্ছে। তাদের প্রতি আপনাদের সাজেশনটা কি থাকবে, এবং তাদের প্রতি আপনার অপরচুনিটিটা কোন জায়গায়? নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবশ্যই আমরা ওয়েলকাম জানাই, যারা আমরা বিগত 17-18 বছর যাবত এই ট্রেডে আছি, আরো আগে থেকে আরো অনেক পুরনো বিজনেসম্যান আছে, সব সময় নতুনদেরকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু আমি বলবো নতুন যারা আছে তারা অন্তত এই ডিপার্টমেন্টে এক্সপিরিয়েন্স গেদার করে তারপর বিজনেসে নামা উচিত। হুট করেই আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেলাম আর আগামী ভার্সিটি থেকে পাশ করে পরে গাড়ি বিক্রি করা শুরু করলাম, এটাতে কিন্তু সে নেগেটিভ অনেক কিছু হতে পারে। দেখা যাচ্ছে একটা গাড়ি কিনে সে 6 মাস বসে আসছে, সে বিরক্ত হয়ে যাবে, তার কোনো কাস্টমার বেসমেন্ট নাই, তার কোনো অ্যাডভার্টাইজমেন্ট পলিসি নাই, হাউ টু সেল দ্য কার সে জানে না, অথবা এই কোন গাড়িটা এখন রানিং চলবে মার্কেটে সে জানেই না। তো নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আমি বলবো তারা অবশ্যই কেউ না কেউ কোনো বিজনেস যদি আরম্ভ করে তাকে প্রথমে এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, তারপর সে বিজনেসে ড্রাইভ দিবে, এটা আমি মনে করি। খুব সুন্দর কথা বলেছেন মাহবুব ভাই, খুব সুন্দর কথা বলেছেন। এরই সাথে আমরা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে চলে আসছি। সো আমি র্যাপিড ফায়ার রাউন্ডে আপনাকে খুব সহজ কিছু প্রশ্ন করব, আমি চাইবো আপনি খুব দ্রুত এটার উত্তর দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। আপনাকে যদি বলা হয় হোন্ডা অথবা নিসান, আপনি কোনটা চুজ করবেন? হোন্ডা ভার্সেস টয়োটা, আপনি কোনটা চুজ করবেন? টয়োটা ভার্সেস মার্সিডিজ, আপনি কোনটা চুজ করবেন? আমার প্রেক্ষাপটে টয়োটা, বিকজ টয়োটা ইজ মোর রিলায়েবল। অবশ্যই রিলায়েবল। পেট্রোল ভার্সেস হাইব্রিড ভার্সেস ইভি। ফেসবুক নাকি ইউটিউব? ফেসবুক। ইউটিউব নাকি গুগল? ইউটিউব। ট্রাস্ট নাকি প্রাইস? ট্রাস্ট, অফ কোর্স। এআই নাকি হিউম্যান ইন্টারাকশন? হিউম্যান। জাপানিজ নাকি জার্মান? জাপানিজ, ডেফিনেটলি জাপানিজ। গ্রেট। আমরা এখন কিছু মিথ নিয়ে কথা বলবো। এ পর্যায়ে আসলে আমাদের দেশে তো বিভিন্ন দেশ থেকে গাড়ি ইম্পোর্ট হয়। রিসেন্টলি চাইনিজ কিছু বড় কোম্পানিও আমাদের দেশে আসছেন, গাড়ি ইম্পোর্ট করছেন। চাইনিজ কার্স আর আনরিলায়েবল, আপনি এই স্টেটমেন্টের সাথে কতটুকু একমত পোষণ করেন? আমি শুধু আনসার করব জাপানিজ কার আর মোর রিলায়েবল, এতটুকু বলবো। হাইব্রিড ব্যাটারিজ আর ভেরি এক্সপেন্সিভ টু রিপ্লেস, এটা মিসকনসেপশন। আমার এমনও ক্লায়েন্ট আছে যারা কোনো একটা ওয়ার্কশপে গিয়ে সাজেশন পেয়েছে যে হাইব্রিড ব্যাটারি পুরোটাই চেঞ্জ করতে হবে, কিন্তু আমার পরিচিত কিছু ওয়ার্কশপ আছে, আমি সেই গাড়িটা আবার ওই ওয়ার্কশপে পাঠিয়েছি, তখন বলেছে স্যার হাইব্রিড ব্যাটারি চেঞ্জ করতে হবে না,
2 থেকে 4টা সেল চেঞ্জ করলেই হয়ে যাবে। হাইব্রিড ব্যাটারি অনেক এক্সপেন্সিভ না, হাইব্রিড ব্যাটারি আপনার 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে পাওয়া যায়। হাইব্রিড ব্যাটারি প্রথমেই সব নষ্ট হবে না, ওটার গ্র্যাজুয়ালি কোনো সেল নষ্ট হতে পারে, সেলগুলো চেঞ্জ করলে আপনি ইজিলি আবার গাড়ি চালাতে পারবেন আগের মতো। দেন গোয়িং ফরওয়ার্ড, যে লো মাইলেজ অলওয়েজ মিনস আ বেটার কার। লজিক্যালি ইট ইজ ট্রু, লো মাইলেজ কার ইজ বেটার ফর হাই মাইলেজ, কিন্তু সব হাই মাইলেজ গাড়ি যে আপনি চালাতে পারবেন তা না। লো মাইলেজ গাড়ি কারা কিনবে? যারা একটু চুজি পারসন, যে আমি কিলোমিটার বেশি কম চলা কিলোমিটার গাড়ি চিনবো, আমার এখানে পেমেন্ট একটু বেশি করে করব, অসুবিধা নেই। কিন্তু হাই মাইলেজ গাড়ি কারা কিনে? যারা একটু লো বাজেটের মধ্যে যায়। কিন্তু হাই মাইলেজ গাড়ি যে নষ্ট হয়ে যাবে অতি দ্রুত, এটা সম্ভব না। আমি একজন ক্লায়েন্টের রিকোয়েস্টে 1,70,000 চলা, উনি বলেছে আমাকে হাই মাইলেজ দেন, আমি 1,70,000 কিলোমিটার চলা একটা ফিল্ডার দিয়েছি 5 বছর আগে। উনি এখনো আমার কাছে এটা রেসপন্স করে যে আমি এখনো ঢাকা শহরে 17 কিলোমিটার পার লিটারে পাচ্ছি। গাড়ি কেনার সময় ইন্ডিভিজুয়াল থেকে গাড়ি কেনাটা মোর রিলায়েবল নাকি শোরুম থেকে গাড়ি কেনা মোর রিলায়েবল? আমি মনে করি শোরুম থেকে কেনাটা রিলায়েবল। এটা কেন মনে করেন? শোরুমে একটা গাড়ি দেখেন, কেনার পরে সে ইন্সপেক্ট করতে পারছে, আফটার সেল সার্ভিস পাচ্ছে, কখনো সমস্যা হলে শোরুমের কাছে রেসপন্স পাচ্ছে, শোরুমের থেকে তার অথরাইজ ওয়ার্কশপে যে এসে সার্ভিসটা পাচ্ছে, ডিস্টার্ব হলে কোনো সমস্যা হলে শোরুম সেটাকে সাপোর্ট দিচ্ছে। ইভেন কি আমি আমার শোরুম থেকে অনেক আইটেমের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পর্যন্ত দেই। আর ইন্ডিভিজুয়াল থেকে যদি কেউ গাড়ি কিনে, সে তো গাড়ি কেনার পর যদি ফোনই না ধরে, তার তো অফিসে খুঁজে পাওয়া যাবে না, তাকে খুঁজে পাওয়া যাবে না। এরকম নিশ্চয়ই বিগত বছরে কিছু ঘটনা হতে পারে। অনেকেই বলে যদি সম্ভব হয়, যদি বাজেটের মধ্যে থাকে, সবসময় নতুন মডেলের গাড়িগুলো কেনা উচিত। আপনি কতটুকু একমত পোষণ করেন এটার সাথে? নতুন গাড়ি অবশ্যই কেনা উচিত, বেসিস অন হিজ ক্যাপাসিটি। একটা ক্লায়েন্টের যদি ক্যাপাসিটি থাকে যে আমার ক্যাপাসিটি আছে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে, সেই রিকন্ডিশনের মধ্যে ম্যাক্সিমাম ইয়ার অফ মডেল নতুন মডেলের গাড়ি কিনতে পারে। সেটা আমাদের রিকন্ডিশনের মধ্যে 2025 মডেল, 2026 মডেল, 2024 মডেলের গাড়ি তারা কিনতে পারে, তার যদি ক্যাপাসিটি একটু ভালো থাকে। আর যদি সে মনে করে যে আমি লো বাজেটে কিনবো, তাহলে সে মিনিমাম লোয়ার ইয়ার মডেলের গাড়ি কিনতে পারে। থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাই, আপনার এই অসাধারণ আলোচনার জন্য আমাদের সাথে আপনি অনেক ইনসাইটস শেয়ার করলেন। আশা করি আমাদের অডিয়েন্স অনেক উপকৃত হবে এই কনভারসেশনটা থেকে। আমরা আজকের কথোপকথনে যেটা বুঝলাম, যে অটোমোবাইল বিজনেস শুধুমাত্র গাড়ির ব্যবসা না, এটি ট্রাস্ট এবং কাস্টমার এক্সপিরিয়েন্সের ব্যবসা। এখানে ব্যবসা হয় ট্রাস্ট এবং কাস্টমার এক্সপিরিয়েন্সের উপরে। সো একটা গাড়ি কেনা একটা পরিবারের জন্য ডেফিনেটলি একটা বিগ ডিল, এবং একটা পরিবার যখন একটা নতুন গাড়ি কিনে, যার কাছ থেকে কিনে তার উপরে ভরসা করেই কিনে। সো আমরা এই নোটেই আজকের এপিসোডটা শেষ করছি। আমি সৈয়দ আসনুর কারীম অন্তর। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।